আদিবার কথাগুলো শুনে হায়া ও আদিবার মনটাও বিষাদে ছেয়ে যায়। কথাগুলো বলতে বলতে মেহেরিমার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। হায়া ও আদিবা নিশ্চুপ হয়ে তার কথাগুলো শোনে। তারাও মেহেরিমার কষ্টটা অনুধাবন করতে পারছে। ভালোবাসার মানুষটি চোখের সামনে থাকার পরও তাকে স্পর্শ করতে না পারার কষ্ট যে কেমন সেইটুকু বোঝার বোধ তাদের হয়েছে। হ্যাঁ, পূর্বের ন্যায় মেহেরিমার চোখের পানি মুছিয়ে দেয়, তাকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না দোস্ত, ভাইয়া তোকে কোনো ইগনোর করছে না। তুই বল, ভালোবাসার মানুষটাকে ইগনোর করে কেউ থাকতে পারে? অন্তত ভাইয়ার মতো লোক পারবে থাকতে? তাহলে সে যে করছে সে আমার হয়েও আমার না। সত্যি করে বলো, আমাদের মধ্যে দূরত্ব কি তোদের চোখে পড়েনি? আদিবা, তুই তো আমার সাথে এ বাড়িতে থাকিস, তুই বল। আদিবা মেহেরিমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হ্যাঁ, তারও চোখে পড়েছে জাহান আর মেহেরিমার সম্পর্কে শীতলতা। হায়া সব শুনে চিন্তায় পড়ে যায়, কিভাবে এদের সম্পর্কে পূর্বের মতো স্বাভাবিক করে তুলবে। সে ভাবনায় মশগুল হয়ে পড়ে। হায়া কিছুক্ষণ ভাবনার পর হুট করে বলে, আচ্ছা, তুই ভাইয়াকে ভালোবাসার কথা জানিয়েছিস? মেহেরিমা তার হঠাৎ প্রশ্নে ভড়কে যায়। সে সরল গলায় বলে, না, এখনো জানাইনি। হায়া মেহেরিমার কথা শুনে কপাল চাপড়াতে থাকে। আদিবাও কিছুটা বুঝতে পারে। মেহেরিমা হায়ার কপালে চাপড়ানো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, এমন করছিস কেন? হায়া রেগে নিজের হাত দুটো দিয়ে মেহেরিমার গলার কাছে এনে টিপে ধরার মতো করে বলে, তোকে হালকা করে পটলের খেতে পাঠাতে মন যাচ্ছে, বেদ্যপ মহিলা। মেহেরিমা হায়ার কথা শুনে মুখ গোমরা করে বলে, হ্যাঁ, দে না পাঠিয়ে, ভালোই হবে, আপদ পিতাই হবে। হায়া মেহেরিমার গালে আস্তে করে একটা থাপ্পড় মেরে বলে, বলদ জানি কোথাকার, না বুঝে সবসময় বেশি লাফাস তুই, আর সাফার করতে হয় বাকিদের। না আমার ভাইকে বুঝতে পারছিস, না আমাকে। মেহেরিমা হায়ার কথা শুনে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। হায়া তার এমন কাজে একটু মায়া হয়, সেই সাথে বিরক্ত। সে মেহেরিমার মাথাটা উঠিয়ে দিয়ে তার চোখের পানি মুছে দেয়। তারপর যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে টাইট করে একটা পাপ্পি দেয়। কাজটা শেষ করে মিষ্টি একটা হাসি দেয় বলে, নে, আদর করে দিলাম, আর কাঁদিস না। এখন আসল কথা শোন। মেহেরিমাও হেসে দেয় হায়ার এহেন কাজে। সে বলে, বল। ভাইয়া তোকে এসব ইগনোর করেছে তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য। কি? হ্যাঁ রে ছাগল, দেখ, বিয়ের আগে ভাইয়া তোকে ভালোবাসার কথা অনেকবারই বলেছে। কিরে, বলেছে না? কিন্তু তুই কি একবার আমার ভাইকে তোর মনের কথা জানিয়েছিস? মেহেরিমা ডানে বায়ে মাথা নাড়ায়। এক্স্যাক্ট এই কারণেই ভাইয়া এখনো তোকে নিজের কাছে টানছে না। আমি আমার ভাইকে যতটা চিনি তার উপর ভিত্তি করে বলতে পারি ভাইয়া আর রেগে নেই তোর কাছে। সে শুধু দেখতে চাইছে তুই তার রাগ ভাঙাতে কি কি করতে পারিস। সহজ কথায় বলতে গেলে তার ভালোবাসার মানুষটার কাছে তার মনের কথা জানতে চাইছে। বুঝেছিস বুদ্ধু? মেহেরিমা আহাম মকের মতো তাকিয়ে তাকে হায়ার দিকে কতক্ষণ, তারপর মাথা নাড়িয়ে বুঝায় সে বুঝতে পেরেছে। হায়ার কথা আদিবাও তাল মেলায়। হ্যাঁ, আমিও হায়ার সাথে একমত। তোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়াকে তোর মনের কথাটা জানিয়ে দেয়া। দেখিস এরপরে ভাইয়া আর তোর থেকে মুখ ফিরিয়ে থাকতেই পারবে না। মেহেরিমা হায়ার আদিবার কথাগুলো কতক্ষণ সময় নিয়ে ভেবে বুঝতে পারে তার দুজন সঠিকই বলেছে, কিন্তু এখনও একটা ভাবনা রয়ে যায়। সে মলিন মুখে বলে, কিন্তু কিভাবে জানাবো আমার মনের কথা? আমি তো তার সামনে গেলেই সব গুলিয়ে ফেলি। সে যখন চশমার অপর পাশ দিয়ে ছোট ছোট চোখে তাকায়, আমি ঘাবড়ে যাই, হাত পা কাঁপতে থাকে। কেন রে, আমার ভাইকে বাঘ নাকি ভালুক যে এত ভয় পাস তুই? হ্যাঁ ভ্রু নাচিয়ে মেহেরিমাকে প্রশ্ন করে। মেহেরিমা জবাবে বলে, ভয় না দোস্ত, তাকে ইদানিং ভয় লাগে না, বরং সে আশেপাশে থাকলে কেমন সেফ ফিল হয়, ভালো লাগা ঘিরে ধরে। এত বছর যে ফিলটা আমি চাচ্ছিলাম, তাকে বিয়ে করার পর সে থেকে সেটা পাচ্ছি। কিন্তু আড়ালে থাকা মানুষটির ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। সে আবারও কান পাতে রমণীগণের কথা শুনতে। হ্যাঁ বলে, ব্যাস, আর কোনো কিন্তু না। ভালোবাসা প্রকাশে কোনো কিন্তু পরান্তু জায়গা নেই। শোন, তুই কাল তোদের রিসেপশনের পরেই তোর মনের কথা জানাবি আমার ভাইকে। তোর প্রপোজ করার মতো উপযুক্ত পরিবেশ আমি তৈরি করে দেব। শুধু নিজের সব অস্বস্তি লজ্জা কয়েক ঘন্টার জন্য দূরে সরিয়ে আমার ভাইকে তোর মনের কথাটা জানাবি। কি পারবি তো? মেহেরিমা হায়ার কথা কোনো জবাব দেয় না। তাকে নিশ্চুপ থাকতে দেখে আদিবা তার কাঁধে হাত রেখে বলে,
দোস্ত বেশি দেরি করিস না, নিজের মনের কথা জানাতে যত দেরি ততই তোকে কষ্ট পেতে হবে। আর ভাইয়ার অভিমান গাঢ় হতে থাকবে। এমন চলতে থাকলে একসময় ভাইয়াও আগ্রহ হারিয়ে ফেলবে তোর থেকে। আদিবার কথা শুনে মেহরিমা আঁতকে ওঠে। সে অস্থির হয়ে বলে, না না, আমি কালই জানাবো তাকে আমার মনের কথা। আমার জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ এখন শুধু উনি। ওনার এই অভিমানই আমি সহ্য করতে পারছি না। উনি যদি কখনো আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমি তো একদমই মরে যাব। লাস্টের কথাগুলো সিক্ত গলায় বলে মেহরিমা। হায়া মেহরিমাকে ভরসা দিয়ে বলে, এমন কিছুই হবে না, বেশি ভাবিস না তো। এখন চল উঠ, শপিংয়ে যাব, কেনাকাটা করতে হবে অনেক কিছু। তিন রমণী ঘরে আসার আগেই ব্যালকনির দরজার আড়াল থেকে একজনকে নিঃশব্দে সরে যায়। ফোনের টাইম চেক করে হায়ার মনে পড়ে এখন আশিয়ানের ক্লাস আওয়ার। তার মানে আশিয়ানের ফোন এখন তার কেবিনে। হায়া আশিয়ানকে ফোন না দিয়ে একটা মেসেজ জানিয়ে দেয় সে শপিংয়ে যাচ্ছে। নাহলে ক্লাস শেষ করে এসে তাকে ফোনে না পেলে টেনশনে তার জামাই বাসাতেই এসে পড়বে। মেসেজ পাঠানো শেষ করার সাথে সাথে হায়ার ফোনটা অফ হয়ে যায়। চার্জটা শেষ কিনা তাই। হায়া ফোনটাকে চার্জে লাগিয়ে রেডি হয়ে চলে যায় বান্ধবী রবি ভাবিদের সাথে শপিংয়ে। বাসাতেও সকলকে জানিয়ে যায় তাদের শপিংয়ে যাওয়ার কথা। শপিং মলে এসে হায়া আর আদিবা একটার পর একটা শাড়ি মেহরিমার গায়ে রেখে দেখতে দেখতে পাগল করে ফেলেছে তাকে। কিন্তু মেহরিমার কাছে একটাও ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? সবগুলো যে একটু বেশি পাতলা আর ফ্যানফ্যানা। মেহরিমা একা থাকতে এমন শাড়িতে নিজের জড়ানো সাহস করবে না। সেই শাড়ি পরে কিনে সে জাহানের সামনে যাবে। কথাটা ভাবতেই মেহরিমার গা শিউরে ওঠে। হায়া মেহরিমার জন্য শাড়ি চুজ করার দায়িত্বটা আদিবার উপর দিয়ে সে রুম ডেকোরেশনের সামগ্রী কিনতে চলে যায়। 3 ঘন্টা হায়ার জন্য অপেক্ষা করার পরও যখন হায়া আসে না, তখন আদিবা আর মেহরিমার মনে ভয়ের উদ্গ্রীব হয়। তারা দুজন রুম ডেকোরেশন সেকশনে গিয়ে অনেকগুলো শপে হায়ার ছবি দেখিয়ে তার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ হায়ার কথা বলতে পারে না। তারা দুজন ভয় পেয়ে যায়। আদিবা ভয়ে ভয়ে জাইনকে ফোন করে কথাটা জানায়, আর মেহরিমা জাহানকে। বোন পাগল 2 ভাই তখনই তাদের সকল কাজ ফেলে বোনকে খুঁজতে বের হয়ে যায়। আদিবা সবশেষে ভয়ে ভয়ে আশিয়ানকে ফোন দেয়। আশিয়ান ফোনটা রিসিভ করতে আদিবা বলে, জিজু হায়াকে না, কোথাও পাওয়া যাচ্ছে না। আশিয়ান মাত্র ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হচ্ছিল অফিসের উদ্দেশ্যে। আদিবার কাছে এমন কথা শুনে আশিয়ান জোরে ব্রেক কষে। সে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল হায়া? জানি না ভাইয়া, আমরা 3 জন শপিংয়ে এসেছিলাম। হায়া ডেকোরেশনের সামগ্রী কিনতে যায়, কিন্তু 3 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন ফিরে আসে না, আমরা তাকে খুঁজতে শুরু করি, কি কোথাও পাই না। বাসায় কল দিয়ে ওর কথা জিজ্ঞেস করলে তারা জানায় সে বাসায় যায়নি। আশিয়ান আদিবার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। আশিয়ান, জাহান ও জাহিন হায়াকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। সম্ভব সব জায়গা চেনা পরিচিত সকলের কাছে জিজ্ঞেস করা হয়ে গেছে হায়ার কথা, কিন্তু হায়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাসায় জানাবে না করেও একসময় জানিয়ে দেওয়া হয়। তারপর থেকে হাসি খুশি আনন্দে ঘেরা মহলটা বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। 8 ঘন্টা হয়ে যাওয়ার পর যখন আশিয়ান হায়াকের দিকে টেনশনের প্রেশার বাড়িয়ে ফেলেছে, তাই জাহান জাহিন জোর করে তাকে ধরে বাসায় নিয়ে এসেছে। কিন্তু আশিয়ান হায়াকে না দেখা অবধি শান্ত হচ্ছে না কিছুতে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা যায়। হেল্পিং হ্যান্ড মহিলা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে সে একদম অবাক হয়ে যায়, কারণ তার সামনে হায়া দাঁড়িয়ে আছে, আর পাশে দাঁড়িয়ে আছে হায়ার না হওয়া বড় মানে ফারাবি। হায়ার মুখে গম্ভীর্যতার কালো আধার লেপ্টে আছে, অন্যদিকে ফারাবির হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। হায়া গম্ভীর গলায় বলে, ভেতর ঢুকতে দিন খালা। কাজের মহিলাটি প্রায় অনেক বছর ধরে তালুকদার বাড়িতে কাজ করছে। এতদিনের কর্মজীবনে হায়া তার সাথে কখনোই এমন গম্ভীর গলায় কথা বলেনি। এবারের সকলে তাকে পরিবারের একজনের মতো ট্রিট করে। হায়াও তাকে থাক খালা বলে ডেকে মুখে ফেনা তুলে ফেলে। যে মেয়ে আজ প্রথম এমন গম্ভীর গলায় আদেশের মতো কথা বলায় মহিলাটি একটু না বেশ ভালোই চমকে যায়। সে তাদের ভেতরে যাওয়ার জায়গা করে দেয়। জাহান জাহিন আশিয়ানকে বাসায় রেখে হায়াকে খুঁজতে আবারও বের হচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে এসে উপস্থিত হয় হায়া। 2 ভাই কতক্ষণ ভ্যাবলার মতো বোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এদিকে আসলে তাদের বোন নাকি তাদের কোনো হ্যালোসিনেশন হচ্ছে। এদিকে ভাইদের এমন অদ্ভুত কাণ্ডে হায়ার মেজাজ গরম হয়। এমনিতে মন মেজাজ ভালো না, তার উপর তার ভাইয়েরা এমন কাজ করছে। সে রেগে খানিকটা ধমকের সুরে বলে, সামনে থেকে সরবে নাকি ধাক্কা দেবো একটা। হায়ার ধমক খেয়ে
জাহান জাইন শিওর হয় এটা তাদের হ্যালোসিলেশন না। দুই ভাই হুট করে আদরে বোনকে জড়িয়ে ধরে। হায়া কয়েক কদম পিছিয়ে যায় ভাইদের এমন হুট করে জড়িয়ে ধরায়। সে পরতে পরতে নিজেদের সামলে নেয় কোনো মতে। সে কোনো মতে দুই ভাইকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, পড়ে যেতাম তো, এমন করে কেউ। জাহান বোনকে ছেড়ে দিয়ে তার দুগালে দুই হাত রেখে অস্থির গলায় বলে, বনু, কই গিয়েছিলে তুমি? জানো আমরা কত চিন্তা করেছিলাম তোমার জন্য। জাহিন ও জাহানের দূরের সুর ধরে এবার নিজেই ধমক দিয়ে বলে, হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? বেশি পা বড় হয়ে গিয়েছে না তোর? আশিয়ান ভাইকে বলে তোর পা ভাঙাচ্ছি আমি, দাঁড়া। হায়া জাহিনের কথায় পৃষ্ঠায় তার ছেলের হাসি দিয়ে বলে, দেখো, তোমার আসিয়ান ভাইকেই না আবার 14 শিকের পেছনে দেখতে পাও। হায়ার কথা শুনে জাহান জাহিনের আক্কেল গুরুম অবস্থা। জাহিন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাইছিস তুই? হায়া গুরু গম্ভীর গলায় বলে, সবাইকে ডাকো, সবার সামনে বলছি আমি কোথায় ছিলাম আর কেন ছিলাম। জাহিন আরও প্রশ্ন করতে চায় কিন্তু জাহান তাকে থামিয়ে দেয়। জাহিন যায় সকলকে ডাকতে। একে একে সকলকে ডাকা শেষ করার পর সবার লাস্টে জাহিন এসে হায়ার রুমে, যেখানে বর্তমান অবস্থা লড়ছে আসেন ও স্পর্শ। আসেনকে পাহারা দেওয়ার জন্য মূলত স্পর্শ তার পাশে বসে আছে, যাতে আসেন অসুস্থ শরীর নিয়ে আবার বের না হতে পারে। জাহিন হাঁপাতে হাঁপাতে বলে, আশিয়ান ভাই নিচে চলো, হায়া ফিরে এসেছে। আসেনকে তার আর থামায় কে? সে ঝড়ের গতিতে নিচে নামতে শুরু করে। স্পর্শ জাহিন তার হাওয়ার মতো ছুট দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়, তারপর তারাও নিচে চলে যায়। নিচে এসে দেখতে পায় আসেন সকলের সামনে হায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু হায়া নির্বাক চিত্তে দাঁড়িয়ে আছে। আসেনকে জড়িয়ে ধরেনি সে। আসেন হায়ার হাত গাল ছুঁয়ে দিতে দিতে অস্থির গলা জিজ্ঞেস করে, এই বউ, কই গিয়েছিলে তুমি? জানো তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল। এমনটা করে কেউ? জানো না তোমাকে একটা মুহূর্ত না দেখলে আমি কেমন অস্থির হয়ে যাই? তাও কেন এমনটা করো আমার সাথে তুমি বারংবার? আসেনের শেষের কথাটা ভীষণ করুণ শোনায়। হায়া এক দৃষ্টিতে আসেনের দিকে তাকিয়ে আছে। আসেন বা অন্য কারো একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না। বাকিরা আসেনের এমন জড়িয়ে ধরা বা পাগলামো করা কিচ্ছু মনে করছে না, কারণ সকলেই জানে আসেন তার বউয়ের জন্য কতটা পাগল। জাভিয়ান পেছন থেকে সামনে এসে হায়ারদের সামনে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি কাউকে না জানিয়ে? হঠাৎই পেছনে দাঁড়িয়ে থাকা ফারাবি সামনে এসে বলে, হায়াকে আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম আঙ্কেল, কিছু সত্য জানানোর জন্য। ফারাবিকে তো আসেন এমনিতে দেখতে পারতো না, তারপর এমন কথা শুনে আসেনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে হায়াকে ছেড়ে দিয়ে ক্ষিপ্ত হয়ে ফারাবির ওপর ঝাঁপিয়ে পড়ে, ফলে ফারাবিকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। তার শার্টের কলার ধরে নিচ থেকে টেনে তুলে পুনরায় ঘুষি মারতে থাকে। তখনই হায়া এসে তাকে ধাক্কা দিয়ে ফারাবি থেকে দূরে সরিয়ে দেয় আর চেঁচিয়ে বলতে থাকে, অশুভ লোক, দূরে থাকুন ফারাবি থেকে। আর কত ওনার ক্ষতি করবেন? এবার তো একটু রহম করুন লোকটার উপর। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যায় যে সবকটা বাকিদের মাথার উপর দিয়ে চলে যায়। আসেন সব বাকিরা হতভম্ব হয়ে যায় হায়ার এমন কথায়। আসেন নিজেকে সামলে হায়ার কাছে এসে তার দুগাল হাত রেখে বলে, এই বউ, কি বলছো তুমি এসব? কি ক্ষতি করেছি আমি ফারাবির? হায়া আসেনের হাত দুটো নিজের গাল থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলে, আবার নির্লজ্জের মতো জিজ্ঞেস করছেন কি ক্ষতি করেছে আপনি তার? কেন মনে নেই আমাদের বিয়ে আপনি সেই ব্যক্তি যে কিনা ফারাবির বোনকে কিডন্যাপ করেছিলেন? নাকি ভুলে গিয়েছেন সময়ের সাথে সাথে সবটা? হায়ার কথা শুনে আসেন ও তাদের পরিবারের সবাই আরও একবার হতভম্ব হয়ে যায়। আসেন এটা ভেবে হতভম্ব হয়ে যায় যে হায়া এসব জানতে পারলো কিভাবে। হায়া বাকিরা হতভম্ব হয় এটা জেনে যে আসেন ফারাবির বোনকে কিডন্যাপ করিয়েছে। আসেন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে এসব? কে বলেছে তোমায় এগুলো? আমি বলেছি। ফারাবি আসেনের প্রশ্নের জবাব দেয়। জাইন তার মা কথা শুনে বলে ওঠে, তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার বোনকে আশিয়ান ভাইয়াই কিডন্যাপ করেছিল বিয়ের দিন? তুমি যে আশিয়ান ভাই আর বনুর সম্পর্কে চির ধরাতে এসব করছো না, এটা কি প্রমাণ? ফারাবি একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমি জানতাম এমন প্রশ্ন উঠবে, তাই সব ব্যবস্থা নিয়ে এসেছি। একটু ওয়েট করো, সবটা প্রমাণ করে দিচ্ছি। কথাটা বলে ফারাবি পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে ভেতরে আসতে বলে, আবার কলটা কেটে দেয়। কল কাটা 2 মিনিট পর দুটো কালো মতো লোক আসে। একটা লোককে উদ্দেশ্য করে ফারাবি বলে, যা জানো সবটা বলো। ফারাবি নির্দেশ মোতাবেক লোকটি বলতে থাকে, 5 মাস আগে উনি আসেনকে উদ্দেশ্য করে বলে, আর ওনার এক ডাক্তার বন্ধু, তার নাম মনে হয় আফিফ, ওনারা দুইজন আমাগো ডেরায় আসে একটা মায়ের অপহরণ করার লাইগা। ডাক্তার আফিফ আমারে চিনে, কারণ আমার বাপ বহুদিন তার কাছে চিকিৎসা নিছিল। তারা দুজন আমারে ওনার
ফারাবি বোনের ছবি দেখাইয়া বলে এ মায়েডারে 2 দিনের জন্য নাকি অপহরণ করে রাখতে হইব। আমি এসব কাজ অনেক আগেই সাইডে দিছিলাম, খালি ডাক্তার সাহেবের কারণে আমার বাপের সুস্থ হইয়া উঠেছিল বললে কৃতজ্ঞতা স্বরূপ আমি কাজটা করি। সকলে লোকটার কথা শুনে আরও একবার হতভম্ব হয়ে যায়। তাদের সকলকে না চাইতে বিশ্বাস করতে হয়, কারণ লোকটা যদি মিথ্যে বলতো তাহলে আফিফ সম্পর্কে তার ধারণা থাকার কথা না। লোকটা ফরফর করে আসেন আর আফিফের বন্ধুত্বের কথাটা বলে দিয়েছে। এটাও বলে দিয়েছে যে আফিফ একজন ডাক্তার। ফারাবি আফিফ সম্পর্কে জানে না। কারণটা সিম্পল, বন্ধুটা হলো আসিয়ানের, তাই যেখানে আসিয়ান সম্পর্কে তার ধারণা খুবই নগণ্য, সেখানে আফিফের কথা জানা তো বহু দূরের কথা। আই ওয়ান্ট ডিভোর্স। আমি কোনো ক্রিমিনালের সাথে সংসার করতে চাই না। হায়ার এই একটা কথায় আসিয়ানের পুরো সত্তা নাড়িয়ে দেয়। হায়া কথাটা বলে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নিজের রুমে। আসিয়ান কেবল অশ্রুসিক্ত চোখে তার প্রস্থান দেখে। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে বর্তমানে থমথম অবস্থা বিরাজ করছে। সকলে আসিয়ানের কথা কর্মকাণ্ডের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হায়ার চোখে বেদনা মিশ্রিত অশ্রুকণা খেলা করছে, আর আসিয়ান সেই দৃশ্যটুকু সনর্থ পর্ণে অবলোকন করছে। এখানে সকলের মধ্যে শুধু একজনের মনের হালাত বেশ ভালো। ব্যক্তিটি হলো ফারাবি। তার ঠোঁটের কোণে বিজয়ীদের হাসি, যে হাসি আসিয়ানকে বলছে ফারাবি আজ ভাগ্যের চরম নিষ্ঠুরতার খেলায় আকস্মিকভাবে জিতে গিয়েছে, আর আসিয়ান জিতের দ্বার প্রান্তে এসেও হেরে গিয়েছে। আচ্ছা, সত্যি কি আসিয়ান হেরে গিয়েছে? সে যদি হেরে যায় তাহলে সেই হার তো শুধু তার একার হবার না, বরং সেই হারের মাধ্যমে ভেঙে যাবে একটা সুন্দর যৌথ পরিবার। মৃত্যু ঘটবে একটা সুন্দর ভালোবাসার গল্পে। আবরা ধীর পায়ে সকলের পেছন পেরিয়ে এসে থেমে দাঁড়ান আসিয়ানের সামনে। আশপাশ তখন ঘন নীরবতা, বাতাসে অজানা এক ভয়ের প্রতিধ্বনি। তীর তার কণ্ঠে যেন লোহার মতো ঠান্ডা দৃঢ়তা। আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা না উত্তর দেবে, ঠিক আছে? আশিয়ার মুখে কিছু না বলে মাথা নাড়ায়। মুখে অভিব্যক্তি নেই, চোখে একরাশ জমা আর বিষণ্ণতা। আবরার গলা খাকারি দিয়ে কথাটা ছুটে দেন, যেন নিজের বিশ্বাসের বুক চিরে বারবার আনছেন প্রশ্নটা। তুমি কি সত্যি ফারাবির বোনকে কিডন্যাপ করেছিলে, হ্যাঁ অথবা না? প্রশ্নটা যেন এক ছুরি হয়ে কেটে যায় বাতাস, রক্তাক্ত করে ফেলে পিতৃত্ব আর সন্তানের বন্ধনের ভিড়। আশান স্থির চোখে বাবার দিকে তাকান। তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে এক সমুদ্র অশ্রু লুকিয়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় আবরারের চোখ জোড়া ভিজে উঠছে নিঃশব্দে। যে মানুষটি এতদিন অনড় পাহাড় হয়ে থেকেছেন, আজ তার ভেতরটা ভেঙে পড়ছে নীরবে। এই বয়সে এসে আবরার যেন আবারও নিজেকে হারিয়ে ফেলছে। তার আদর্শ, তার নীতি, তার শিক্ষার গড়া ছেলেটা এমন ঘৃণ্য কাজ করতে পারে, এই সত্যটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আর আসিয়ান, সে বাবার চোখে চোখ রাখতে পারে না। পাপের বোঝা মাথায় নিয়ে সে চোখ নামিয়ে নেয় নিজের দিকে, গলায় কাঁপুনি নিয়ে ক্ষীণ স্বরে উত্তর দেয়, হ্যাঁ। একটা মাত্র শব্দ, কিন্তু সেই হ্যাঁ যেন বজ্র হয়ে আছড়ে পড়ে আবরারের হৃদয়। আর আর পর মুহূর্তে সেই হৃদয়ঘাতী শব্দের প্রতিধ্বনি হয়ে আবরারের হাতের থাপ্পড় আছড়ে পড়ে আসিয়ানের গালে। এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে তালুকদার বাড়ির ড্রয়িং রুম। উপস্থিত সবাই থমকে যায়, বিস্ময়ে, আতঙ্কে। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু থাপ্পড়ের প্রতিধ্বনি যেন এখনো দেয়ালে দেয়ালে প্রতিফলিত হচ্ছে। আশান হাত তুলে চেপে ধরে তার লাল হয়ে ওঠা গাল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, নির্বিকার নয়, যেন নিঃশেষ এক অনুতাপে ডুবে। কিন্তু আবরারের রাগ থেমে থাকে না। তাকে দ্বিতীয়বার আঘাত করার জন্য আরও একবার হাত তুলতে হায়া ছুটে এসে দাঁড়িয়ে যায় বাপ ছেলের মাঝখানে। সবকিছু ঘটে যায় এক মুহূর্তের ঝড়ের মতো, আর সেই ঝড়ে হায়ার গালে পড়ে আবরারের দ্বিতীয় থাপ্পড়। এক পুরুষালী হাতে এত ছোট থাপ্পড়, তা কি হায়ার মতো ছোটখাটো মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব? মুহূর্তে তার মুখটা ঘুরে যায়, শরীর দুলে ওঠে, ভারসাম্য হারায়, সে পড়ে যেতে উদ্যত হয়। কিন্তু ঠিক তখনই আসিয়ান তাকে জাপটে ধরে, নিজের বাহুর মধ্যে আগলে রাখে তাকে, যেন পৃথিবীর সব কষ্ট, সব অপমান থেকে রক্ষা করতে চায়। ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বোঝার আগে যেন সময় থেমে গিয়ে একটা ইতিহাস লিখে ফেলে। ড্রয়িং রুমে তখন নিঃশব্দ এক বিস্ফোরণ। প্রত্যেকে স্তব্ধ বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তিনটা প্রাণের দিকে, যাদের চোখে মুখে শরীরে লেখা হয়ে গেছে অভিমানের এক অনুচ্চারিত অধ্যায়। আবরার হতভম্ব হয়ে যায় হায়ার এহেন কাণ্ডে, সেই সাথে ড্রয়িং রুমে অবস্থান করার প্রত্যেকটি ব্যক্তি। আবরার একবার নিজের বাড়ন্ত হাতটার দিকে, আরেকবার আসিয়ান ও হায়ার দিকে তাকাচ্ছে। সে তার আদরের ভাগ্নিকে জীবনের প্রথম অনিচ্ছা সত্ত্বেও থাপ্পড় মেরেছে। কথাটা এখন তার মস্তিষ্ক গ্রহণ করতে পারছে না, কিন্তু গ্রহণ যে তাকে করতে হবেই।
তার স্তব্ধতায় ভাঙন ধরে ফারাবির অযাচিত আগমন। ফারাবি হায়ার কাছে যাওয়ার সময় আবরারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যায়। আবরার এমন আকস্মিক ধাক্কায় পড়ে যেতে নিলে জাহানিশা তাকে ধরে ফেলে। ফারাবি হায়ার কাছে এসে তার বাহু টেনে ধরে আশিনের কাছ থেকে খানিকটা সরিয়ে এনে অস্থির গলায় জিজ্ঞেস করতে থাকে, হায়া, দেখি কোথায় ব্যথা পেয়েছো? হায়া শরীরের একজন পরপুরুষের স্পর্শ বুঝে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এত ভালো বুঝি সে ফারাবির বুকে জোরদার একটা ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয় আর হায়াকে টেনে আবার নিচের বুকে নিয়ে আসে। ফারাবির দিকে তাকিয়ে রাগে হেসে বলে, Stay away from my wife. Otherwise, I'll show you a side of me that will make you wish you were never born. ফারাবিও রাগান্বিত দৃষ্টিতে আশারিনার দিকে তাকায়। তাদের চোখে যেন এক নীরব যুদ্ধ চলছে, কে হায়াকে জিতে নিতে পারে। হায়া তখনও আশানের বুকে মাথা ঠেকে নিচে অশ্রু বিসর্জন দিচ্ছে। আশান ফারাবির থেকে চোখ সরিয়ে বুকে থাকা প্রিয়সীর দিকে মনোযোগ দেয়। সে আলতো হাতে হায়াকে নিজের বুক থেকে সরিয়ে তার ব্যথা পাওয়ার গালটায় হাত রাখে, অতি সাবধানে অতি যত্নে। গালটা কয়েক মুহূর্তের মাঝে গাল হয়ে কিছুটা ফুলে গিয়েছে। আশান সেদিকে নিজের দৃষ্টি নিবদ্ধন রেখে মলিন গলা বলে, তুমি আসলে কেন আমাদের মাঝে? বাবা মারছিল মারতো, শুধু শুধু আমাদের মাঝে এসে নিজে মারটা খেলে। দেখছো কতটা লাল হয়ে ফুলে যাচ্ছে। সবসময় তোমার বেশি বেশি না করলে হয় না? না, শেষের কথাটা কিছুটা ক্ষোভ নিয়ে বলে। হঠাৎই হায়া ছট করে আশানের দিকে নিজেকে ছাড়িয়ে নেয়, কয়েক কদম পিছিয়ে গিয়ে চিৎকার করে বলতে থাকে, বন্ধ করুন আপনার নাটক, দয়া করে আর নাটক করবেন না। আপনার ক্লান্ত লাগে না এত নাটক করতে? আশান অবাক হয়ে যায় হায়ার কথা শুনে। সে হায়াকে জিজ্ঞেস করে, কিসের নাটক করছি আমি? আবার জিজ্ঞেস করছেন কিসের নাটক? তাহলে শুনুন, ভালোবাসার নাটক। আপনি তো আমায় ছোট থেকেই সহ্য করতে পারেন না। আমি পৃথিবীতে আসায় আপনার আদর ভালোবাসায় কম পড়েছে, তাই আপনি আমায় দেখতে পারছেন না, দেখতে পারতেন না। আর আমিও সেরা বলদ, সে আপনাকেই ভালোবেসে ফেললাম। আমি একবার কষ্ট পেয়েও শিক্ষা হয়নি, আবারও ভালোবাসলাম। আপনি এসব কিডন্যাপিং এর ঘটনা সাজিয়েছেন আমায় আবারও কষ্ট দেওয়ার জন্য, তাই না? আশিয়ান হতভম্ব হয়ে যায় হায়ার কথা শুনে। তার এতদিনে ভালোবাসাকে হায়াকে আজ নাটক বলে আখ্যায়িত করলো। এটা কি সে প্রাপ্য? এই 5 মাসের সংসারে একটা দিনের জন্য হায়ার মনে হয়নি আশিয়ানও তাকে ভালোবাসে। আশিয়ান হায়ার কাছে আসতে চায় তাকে বোঝানোর উদ্দেশ্যে, কিন্তু হায়া হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। সে ভাঙা অথচ দৃঢ় গলায় বলে, ডিভোর্স চাই আমি। এমন ক্রিমিনাল হিপোক্রিট মানুষের সাথে আমি আর থাকতে চাই না। হায়ারের কথাটা যেন ড্রয়িং রুমে বোম ফেলার মতো কাজ করে। ডিভোর্স চাইছে হায়া, কথাটা যেন কেউ বিশ্বাস করতে চাইছে না। হানি আর জাভিয়ান দ্রুত এগিয়ে আসে মেয়ের কাছে। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিতে চায়, কিন্তু হায়া তা শোনে না তাদের। হায়া সে জায়গা ত্যাগ করার আগে সকলকে বলে যায়, ভাইদের রিসেপশন পার্টি কালই হবে, এটা যেন না পেছায়। যদি আমার জন্য পেছানো হয় তাহলে আমি বাড়ি ছেড়েই চলে যাব, বলে দিলাম। তাদের রিসেপশন পার্টির পরেই আমার আর ওনার ডিভোর্সের কার্যক্রম শুরু হবে। কথাটা বলে হায়া ড্রয়িং রুম ত্যাগ করার উদ্দেশ্যে হাঁটা দেয়। রাতটা কোনো মতে সবাই পার করে। সকালের আলো ফুটতেই পুনরায় বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে যায় আগের দমে। হায়াই সবটা তদারকি করছে, শুধু আগের মতো তার মুখে হাসি টান নেই। ভাবিদের পার্লারে পাঠানো থেকে শুরু করে ভাইদের বাসর ঘর তৈরি করার সবটাই স্বতঃস্ফূর্তভাবে করছে। ভাইদের বিয়ে নিয়ে তার এক্সাইটমেন্ট অনেক আগে থেকে। 2 ভাইয়ের একমাত্র কলেজের টুকরা সে। হায়া অনেক আগে থেকেই বলে আসছিল ভাইদের বিয়েতে সব কিছু সে নিজে দাঁড়িয়ে থেকে করবে। আজ যখন সে সময়টা আসলো, তখন সে যদি নিজের পার্সোনাল প্রবলেমগুলোর কারণে ঘরবন্দি হয়ে থাকে, তাহলে তার ভাইরা যে এক বাক্যে সব অনুষ্ঠান ক্যান্সেল করে দিবে, সেটা হায়া বেশ ভালো করে জানে। তাই তো নিজের বুকে অসীম কষ্ট লুকিয়ে রেখে সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কাল রাতের পর আশানকে আর দেখেনি হায়া। হায়া অবচেতন মন বারংবার তার প্রিয় পুরুষটিকে দেখতে চাইলেও হায়া অবাধ্য মনকে কঠোরভাবে শ্বাসে দমিয়ে রাখছে। বাড়ির সকলেই তার হাতে হাতে সাহায্য করছে, কিন্তু ওই বিষয়টি নিয়ে কথা বলতে নিলেই হায়া এড়িয়ে যাচ্ছে। হানিয়া মেয়ের অযাচিত সিদ্ধান্তে রাগারাগি করে নিজের প্রেশার বাড়িয়ে বর্তমান স্বামীর তত্ত্বাবধানে রেস্ট নিচ্ছে বেডরুমে। অন্যান্য দিনের তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। সূর্যমামা তার সমস্ত তেজ যেন সরাসরি পৃথিবীর বুকে ঢেলে দিয়েছে। বাতাসে নেই এক চিলতে শান্তি, ঘামে ভিজে যাচ্ছে শরীর, ক্লান্ত করে তুলছে ক্ষণে ক্ষণে। বাগানে জাহিনদের জন্য স্টেজ সাজানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে। প্রচন্ড তেষ্টায় হায়ার বুক শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে।
তার উপর অতিরিক্ত গরম পড়ে, মাথা ঘুরাচ্ছে হায়ার। কাল রাতে খায়নি সে। আজ সকালে কি থেকে কি হলো তার নিজেরই মনে নেই। শরীর দুর্বল লাগছে। স্টেজ সাজানোর লোকগুলো ভালো করে সবটা বুঝিয়ে দিয়ে বাসা যাওয়ার জন্য পা বাড়াতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় তার। মাথা ঘুরে পড়ে যেতে নিলে একটা পুরুষালী হাত এসে তাকে ধরে ফেলে। হায়া কোনো মতে নিজেকে সামনে পুরুষটির দিকে তাকালে দেখতে পায় ব্যক্তিটি আর কেউ নয়, তার শ্বশুর মশাই, তার দ্বিতীয় বাবা। আবরার চিন্তিত গলায় বলে, কি হয়েছে মামুনি? বেশি খারাপ লাগছে? চলো বাসায় চলো তো। এত গরমে তোমায় কে বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে? হায়া তার কথার উত্তরে শুধু এইটুকুই বলে, আমি ঠিক আছি বাবাই। তা তো দেখতেই পাচ্ছি। চলো বাসার ভিতরে চলো, রেস্ট নিবে কিছুক্ষণ। হ্যাঁ, বিনা বাক্যে ব্যয়ে আবরারের সাথে বাসার ভেতরে এসে পড়ে। আবরার তাকে সোফায় বসিয়ে দিয়ে কিচেনের দিকে চলে যায়, যেখানে আপাতত তার সহধর্মিণী আছেন। আবরার কিচেনে যাওয়ার মিনিট 5 পরে স্পর্শ এক গ্লাস শরবত আর আবরার এক প্লেটে খাবার নিয়ে হায়ার কাছে ফিরে আসে। স্পর্শ হায়ার কাছে এসে তার পাশে বসে অস্থিরভাবে হায়ার শরীরে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করতে থাকে, তোর কি বেশি খারাপ লাগছে রে মা? তোর এত করে বললাম এই কড়া রোদের মধ্যে বাইরে এতক্ষণ থাকিস না, তুই শুনলি না। নে এই শরবতটা একটু খা, ভালো লাগবে। স্পর্শ হায়ার জন্য লেবুর শরবত বানিয়ে এনেছে। অতিরিক্ত গরমেও খাওয়ায় অনিয়ম হওয়ার জন্য হায়া প্রেশার ফল করেছে। হায়া অর্ধেকটা শরবত খেয়ে রেখে দেয়। স্পর্শ আবরার হাত থেকে খাবারের প্লেটটা হাতে নিয়ে হায়ার সামনে এক লোকমা খাবার ধরে। হায়া তাকে বলে, মামা আমি একটু আগে না ব্রেকফাস্ট করলাম, এখন আবার খাবার কেন? আমার পেটে একটুও জায়গা নেই গো। স্পর্শ চোখ গরম করে বলে, ঠাটিয়ে লাগাবো এক থাপ্পড়, তারপর ঠিক ওই জায়গা হয়ে যাবে। ওটাকে খাওয়া বলে? 2 লোকমা ঠিক করে খেয়েছিস নাকি বলা মুশকিল। চুপচাপ খাবার খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে শাওয়ারে যাবি। আমার কথা আর এদিকে ওদিক হলে কিন্তু তুই আমার জল্লাদ শাশুড়ি রূপ দেখবি, বলে দিলাম। স্পর্শ কথায় হায়া ভয় তো মোটেই পায় না, বরং আরো মজা পায়। সে একটু নাটক করে ভীতু গলায় আবরারকে বলে, বাবাই, তোমার বউয়ের মধ্যে আজ জল্লাদ শাশুড়ি ভূত চেপেছে, আমায় বাঁচাও বাবাই, না হলে এই নারী আজ আমায় খাবারের নিচে চেপে মেরে ফেলবে। আমার ভীষণ ভয় করছে তাকে দেখে। কথাটা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড সব শান্ত থাকে। হুট করে হায়া আর আবরার হা হা করে উচ্চস্বরে হেসে দেয়। তাদের হাসির মানে স্পর্শ বুঝতে না পারলেও খানিক পরে বুঝতে পারে যে হায়া আর আবরার তার খিল্লি উড়াচ্ছে। স্পর্শ রেগে মেগে হায়াকে কিছু বলতে নিলে হায়া তাকেই হঠাৎ জড়িয়ে ধরে তার এক গাও জোরে সরে একটা পাপ্পি দেয়। তারপর আধুরি গলায় বলে, এই শাশুমা, খবরদার আমার মাম্মাম থেকে শাশুড়ি হতে চেয়েছো তো? তোমার নামে কেস ঠুকে দেবো আমি একদম। তুমি আমার মাম্মামই থাকবে সারা জীবন। তা তো থাকবেই, কিন্তু আমার কথা না শুনলে আমি জল্লাদ শাশুড়ি হয়ে যাব, বলে দিলাম। আর এখন ছাড় আমায়, খাবারটা মুখে নে। হায়া স্পর্শকে ছেড়ে সোফায় পা উঠিয়ে বাবু হয়ে বসে। স্পর্শ তাকে খাবার খাইয়ে দিতে থাকে আর টুকটাক গল্প করতে থাকে। আবরারও তাকে সঙ্গ দেয়। খাবার শেষ করে হায়া উপর যেতে নিলে আবরার তাকে কিছুক্ষণের জন্য বসতে বলে। হায়া বসে পড়লে আবরার আগে জায়গা ছেড়ে হায়ার পাশে এসে বসে। হায়ার একটা হাত নিজের হাত দিয়ে ধরা গলায় বলে, আবরারের সরি বলার হায়া কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ভ্রু কুঁচকে বলে, কিসের জন্য সরি বলছো স্বামী? কালকের থাপ্পড়ের জন্য মা। আমার তোমায় মারার কোনো ইন্টারেস্ট ছিল না, তাও। আবরার পুরো কথা শেষ হওয়ার আগে হায়া মুখ চোখ আরো কুঁচকে নিয়ে বলে, ওফো বাবাই, তুমি এর জন্যই এখনো গিল্টি ফিল করছো? আরে বাবা, আমি তো জানি তুমি ইচ্ছে করে মারোনি। আমি তো যেতে তোমার আর ওনার মাঝে চলে এসেছিলাম, আর ধরলাম ইচ্ছে করে মেরেছো, তাতে কি হয়েছে? বাবারা কি সন্তানদের শাসন করে না? এতে সরি বলার কি আছে বলো? তুমিও বাচ্চাদের মতো কথা বলো বাবাই। হায়ার কথা শুনে আপনার মন থেকে অপরাধ বোধটা সরে যায়। আবরার তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি তো ভালোই বুঝদার। তাহলে একটা কথা বলি, ঠান্ডা মাথায় চিন্তা করো। আবরার কথা শুনে হায়ার মুখের হাসিটা সরে যায়। সে কিছুটা বুঝতে পারছে আবরার কি নিয়ে কথা বলতে চাইছে। সে ওই বিষয়ে কিছু শুনতে চাইছে না, কিন্তু শ্বশুর প্লাস ফুপার কথা না শুনে উঠে যাওয়ায় বেয়াদবির মধ্যে পড়ে তার হায়া মুখটা গম্ভীর করে বসে থাকে আবরারের কথা শোনার জন্য। আবরার তাকে বলে, আমি জানি আসিয়ান যা করেছে সেটা একদমই ঠিক হয়নি এবং সে অন্যায়ের মধ্যে পড়েছে, কিন্তু মারে, মানুষ মাত্রই ভুল। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আসিয়ান একটা ভুল করে ফেলেছে, তুমি তাকে শাস্তি দাও যেমনটা আমি কালকে দিয়েছি, কিন্তু ডিভোর্সের চিন্তা মাথায় এনো না মা।
তুমি নিজেও জানো আশিয়ান তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে। এখন যদি পূর্বের একটা ভুলের রেশ ধরে তোমাদের এই সম্পর্কটাকে মৃত্যু দান করো, তাহলে সেটার জেরে আরও কতগুলো সম্পর্ক নষ্ট হতে পারে। তুমি বুঝতেও পারছো না। তোমার মাকেই দেখো না, তোমার এমন সিদ্ধান্তের কথা শুনে প্রেশার বাড়িয়ে ফেলেছে। তোমার বাবাও চিন্তিত। আমরা দুজন যে চিন্তামুক্ত তাও কিন্তু না। তোমরা দুজনকে কেন্দ্র করে আমরা সবাই চিন্তিত, অস্থিরতা ভুগছি। ছেলে মেয়ে যখন সুখী থাকে তাদের সুখ দেখে বাবা মাওরা সুখ অনুভব করে। আমার ছেলেটা কাল ওই রাতে বের হয়ে কোথায় গিয়েছে সেটা আমি একটু আগে খবর পেয়েছি। কাল সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি আসিফকে পাঠাই তার পেছনে। আফিফ তার বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে সে জানে আশিয়ানের মন খারাপ হলে কোথায় যেতে পারে। কাল সারা রাত দুটোতেই একসাথেই ছিল। আফিফ আমায় বলেছে আশিয়ান নাকি কাল সারা রাত পাগলামি করছে। তোমার এমন সিদ্ধান্ত শুনে তুমি তাকে ছেড়ে যাওয়ার কথা বলেছ, শুধু তাতেই এত পাগলামি। যদি কথাটা সত্যি ফলে যায় তাহলে আমার ছেলেটার কি হবে একটাবার ভাবো শুধু।